নমস্কার বন্ধুরা। ম্যাচ ফিক্সিং হয়েছিল বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে। ইলেকশন কমিশন বিজেপিকে অন্যায়ভাবে জিততে সাহায্য করেছিল। ভোটার টার্নআউটের হিসাব উল্টোপাল্টা করে দিয়েছিল অস্বাভাবিকভাবে। রাহুল গান্ধী ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি আর্টিকেল লিখে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন। বোঝা যাচ্ছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলকে কংগ্রেস এখনো হজম করতে পারেনি। শুধু কংগ্রেস না, ইন্ডিয়া জোটের কোনো দলই, সে শিবসেনা ইউবিটি হোক অথবা এনসিপি এসপি হোক, তারা কেউই এখনো মেনে নিতে পারেনি। না মানার তো যথেষ্ট কারণও আছে, কি কারণ রয়েছে সেটা বলবো। কিন্তু বিজেপিকে যেভাবে একের পর এক আক্রমণ রাহুল গান্ধী করে যাচ্ছেন, তাতে বিজেপি যে সত্যি সত্যি একটা বিরাট অস্বস্তির মধ্যে পড়ে গেছে, তা বিজেপির মুখপাত্রের কথা থেকেই বোঝা যাচ্ছে। বিজেপির মুখপাত্র বলছেন যে ভোটারের সংখ্যা বেড়েছে, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পরে যেভাবে ইয়াং জেনারেশনের মধ্যে বা দেশের মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের ব্যাপারে উৎসাহ সৃষ্টি করা হয়েছে, তাতেই ভোটারের সংখ্যা বেড়েছে। সাধারণ মানুষ কি বিশ্বাস করেন এই যুক্তি, বা বিশ্বাস করা কি সম্ভব? আমাদের দেশের অধিকাংশ রাজ্যে মানুষের যেরকম ভোট দানের প্রতি অনিচ্ছা দেখা গেছে বিভিন্ন সময়ে, তাতে অস্বাভাবিক ভোটারের সংখ্যা বেড়ে যাওয়াটা কি মেনে নেওয়ার মতন? রাহুল গান্ধী বলেছেন ম্যাচ ফিক্সিং। তার বক্তব্য অনুসারে ম্যাচ ফিক্সিং শুরু হয়েছে কোথা থেকে? শুরু হয়েছে ইলেকশন কমিশনার নিয়োগের প্রক্রিয়া থেকে। কারণ আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলেছিল যে ইলেকশন কমিশনার নিয়োগে দেশের চিফ জাস্টিসও থাকবেন। যে প্যানেল ইলেকশন কমিশনার নিয়োগ করবে, সেই প্যানেলে প্রধানমন্ত্রী থাকবেন, লিডার অফ দ্য অপোজিশন থাকবেন, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন। এর ফলে ইলেকশন কমিশনার নিয়োগের প্রক্রিয়াটা একেবারে স্বচ্ছভাবে হওয়ার কথা। এতে কোনো দুই নম্বরে হওয়ার কোনো কথা না, মানুষেরও কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু দেশের সরকার পার্লামেন্টে আইন সংশোধন করে যে নতুন আইন বানিয়ে যে ব্যবস্থা করেছে, তাতে কি হয়েছে? তাতে প্রধানমন্ত্রী থাকবেন, লিডার অফ দ্য অপোজিশন থাকবেন, আর প্রধানমন্ত্রীর পছন্দের আরেকজন মন্ত্রী থাকবেন। এবার প্রধানমন্ত্রীর পছন্দের কোনো মন্ত্রী কি প্রধানমন্ত্রীর অপছন্দ হয় এমন কোনো বক্তব্য সেখানে রাখবেন যখন মিটিংয়ে বসবেন? এটা অস্বাভাবিক, কারণ সেই মন্ত্রীর মন্ত্রিত্বই নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপরে। ধরুন, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, ধরেন একটা মিটিং চলছে, সেই মিটিংয়ে পরবর্তী ইলেকশন কমিশনার অথবা চিফ ইলেকশন কমিশনার আপনার কে হবে সেটা বাছাই করা হবে। এবার সেই বৈঠকে ধরেন 3টা নাম উত্থাপন করা হলো। এবার 3টা নামের মধ্যে একটা নাম পছন্দ করা হবে। ধরেন প্রধানমন্ত্রী একটা নাম বললেন, লিডার অফ দ্য অপোজিশন আরেকটা নাম বললেন। এবার আরেকজন যে মন্ত্রী থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন, তিনি প্রধানমন্ত্রী যে নামটা বললেন সেই নামটা না বলে অন্য কোনো একটা নাম বলে দিলেন। সেই নামটা লিডার অফ দ্য অপোজিশনের পছন্দেরও হতে পারে, অথবা তার বাইরে 3 নম্বর কোনো ব্যক্তি হতে পারে। ভাবতে পারেন সেই ব্যক্তি, সেই কেন্দ্রীয় মন্ত্রী এর পরেও কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারবেন? কারণ প্রধানমন্ত্রীর পছন্দের নামকে তিনি সমর্থন না করে অন্য নামকে সমর্থন করলে তার তো মন্ত্রিত্বই থাকবে না। কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতিকে বলে দিলে তার মন্ত্রিত্বই চলে যাবে। সুতরাং তিনি কি করবেন? তিনি বুদ্ধিমান ব্যক্তি হলে তিনি সেই নামটাকেই সমর্থন করবেন যে নামটা প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং 2-1-এ আপনার পাস হয়ে যাবে প্রধানমন্ত্রীর বলা নামটা। তাহলে কখনোই কি আপনার এই যে লিডার অফ দ্য অপোজিশন যে নামটা বলবেন সেই নামটা পাস হওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। এখন যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি থাকতেন এই প্যানেলে, এবং ধরেন মিটিং বসলো, মিটিংয়ে প্রধানমন্ত্রীও আছেন, লিডার অফ দ্য অপোজিশনও আছেন, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও আছেন। এবারে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপরে লিডার অফ দ্য অপোজিশনের আপনার পদে থাকা না থাকা নির্ভর করে না।
প্রধানমন্ত্রীর ইচ্ছা বা অনিচ্ছার উপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ারও পদে থাকা না থাকা নির্ভর করে না। ফলে সবাই স্বাধীনভাবে নিজের মতামত দিবেন এবং সেই স্বাধীন মতামতের ভিত্তিতে নিরপেক্ষভাবে একজন ইলেকশন কমিশনার অথবা চিফ ইলেকশন কমিশনার বেরিয়ে আসবেন, আসবেন এবং তারপরে তিনি দেশের ইলেকশন কমিশনকে নেতৃত্ব দেবেন। তাহলে দেশের নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হবে। তাহলে এখান থেকে রিগিং শুরু হয়েছে, এটা রাহুল গান্ধীর মত এবং এই মত যথেষ্ট শক্তিশালী মত। এরপরে যে কথাগুলো রাহুল গান্ধী বলেছেন যে তালিকায়, ভোটার তালিকায় জাল ভোটার ঢুকিয়ে দেওয়া, যেটা অভিযোগ বারবার উঠেছে, শুধু মহারাষ্ট্র না অন্যান্য রাজ্যে উঠেছে। ভোটদানের সংখ্যা বাড়িয়ে দেওয়া, অর্থাৎ ভোটার টার্ন আউটের পরিমাণটা বাড়িয়ে দেখানো, যেখানে বিজেপির জন্য দরকার সেখানে বোগাস ভোটিং করানো। এছাড়া 5 নম্বর বলছেন যে প্রমাণ লুকিয়ে দেওয়া, যেটাও বারবার উঠছে। ইলেকশন কমিশন বারবার প্রমাণ সামনে আনতে ইতস্তত বোধ করছেন। এই অভিযোগগুলো রাহুল গান্ধী তুলে ধরছেন। এখনও মহারাষ্ট্রের ইলেকশন হয়ে গেছে নভেম্বর মাসে, এরপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 7 মাস হয়ে গেছে, কিন্তু রাহুল গান্ধী এই ইস্যুটাকে ছাড়তে রাজি না। এখন যখন বিহারে বিধানসভা নির্বাচন এসে গেছে প্রায়, তখন তিনি আবার এটা সামনে নিয়ে এসেছেন। এর পেছনে উদ্দেশ্য হলো ইলেকশন কমিশনকে চাপে রাখা, বিজেপিকে চাপে রাখা, অন্ততপক্ষে বিহারে যাতে এরকমটা না হতে পারে সেটা নিশ্চিত করা। এবার যে তথ্য বেরিয়ে এসেছে এগুলো আগেও আপনারা জানতেন, তবু আরেকবার বলে দিই আপনাদেরকে। রাহুল গান্ধীর মতে 2019 সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোটার ছিল 8,98,00,000। 2024 আস্তে আস্তে 5 বছর পরে সেই ভোটারের সংখ্যা 31 লক্ষ বেড়ে গিয়ে হয় 9,29,00,000। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের 5 মাস পরে যখন বিধানসভা নির্বাচন হয় মহারাষ্ট্রে, তখন অস্বাভাবিক, যেখানে 5 বছরে ভোটার সংখ্যা বেড়েছিল 31 লক্ষ, সেখানে মাত্র 5 মাসে ভোটারের সংখ্যা বেড়ে যায় 41 লক্ষ। 5 বছরে 31 লক্ষ আর 5 মাসে 41 লক্ষ। এই 41 লক্ষ বেড়ে হয় 9,70,00,000 ভোটার মহারাষ্ট্রে। এটাকে কি সহজভাবে হজম করা যায়? গণতন্ত্রে বিশ্বাসী, দেশের স্বাধীনতায় বিশ্বাসী, দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, দেশের মান মর্যাদায় বিশ্বাসী, দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাসী কোনো নাগরিক কি এই অস্বাভাবিক ভাবে ভোটার বেড়ে যাওয়াটাকে হজম করতে পারেন, মেনে নিতে পারেন? মেনে নেওয়া তো সম্ভব হওয়ারই কথা না। আর তার কারণে রাহুল গান্ধী আবারও বিষয়টাকে তুলছেন, বারবার তুলছেন, তোলাই উচিত। বিজেপি বারবারই অস্বস্তিতে পড়ছে। বিজেপি এই যে মহারাষ্ট্রে অস্বাভাবিক বিজয় লাভ করেছে, যেখানে মহারাষ্ট্রে প্রথমবারের মতন বিজেপির এত বিশাল আপনার লাভ হয়, যেখানে দেখা যায় যে 288 জন এমএলএর মধ্যে বিজেপি একাই পায় 132 আর তার এনডিএ পায় 235। এরকম অস্বাভাবিক রেজাল্ট বিজেপি বা এনডিএ এর আগে কখনো করেনি। এনডিএ মানে এখানে মহাইউতি। তো সুতরাং স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোট আপনার এটাকে মানে স্টেপে স্টেপে তুলছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো যে যেহেতু ইন্ডিয়া জোট জেনে গেছে, যেহেতু কংগ্রেস জেনে গেছে, যেহেতু রাহুল গান্ধী জেনে গেছেন, তাহলে এর পরের বিধানসভা নির্বাচনগুলোতে যাতে এটা না হতে পারে, ইলেকশন কমিশন বিজেপি মিলে ম্যাচ ফিক্সিং না করতে পারে, তার জন্য কেন কঠোর ব্যবস্থা নেয় না? বিরোধী দলের অনেক ক্ষমতা, বিরোধী দল কখনো গণতন্ত্রের ক্ষমতাহীন হয় না। তাহলে বিরোধী দল কেন সারা বছর ধরে মানুষের মাঝে গিয়ে এই ব্যাপারগুলো, এই ইলেকটোরাল রোলে মানে ভোটার তালিকায় যাতে কারচুপি করতে না পারে, করে থাকলে সেগুলোকে বাদ দেওয়া, ইলেকশন কমিশনাররা যাতে কোনো রকম পক্ষপাতিত্ব করতে না পারেন সেগুলোকে নিশ্চিত করা, সেই কাজটা কেন করেন না? শুধু অভিযোগ করলে কোনো দিনই এই ব্যবস্থায় সংশোধন আসবে না। এটা গ্রাউন্ডে নেমে দলের কর্মীরা ইলেকটোরাল রোল নিয়ে বা ঘরে ঘরে গিয়ে একমাত্র এটাতে সংশোধন করতে পারে। এই কাজটা কেন করেন না? এই প্রশ্নটা বিরাট বড় প্রশ্ন।
এই প্রশ্নটা রাহুল গান্ধীর কাছেও, এই প্রশ্নটা কংগ্রেসের কাছেও, এই প্রশ্নটা সম্পূর্ণ ইন্ডিয়া জোটের কাছে, ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলোর কাছে। হ্যাঁ, এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কিন্তু ময়দানে নেমে ইলেকটোরাল রোলকে সংশোধন করতে ইলেকশন কমিশনকে বাধ্য করেছিল। ইলেকশন কমিশন বারবার বিবৃতি দিয়ে নিজে যে এখনো সতী আছে, এখনো নিজে যে এখনো তার সতীত্ব হারায়নি, নিজে যে এখনো চরিত্র ভ্রষ্ট হয়নি, সেটার প্রমাণ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল মমতা ব্যানার্জির কারণে। তাহলে এই কাজটাই রাহুল গান্ধী কেন করছেন না? এই কাজটাই কেন অন্য সবগুলো দল, বিরোধী দল কেন করছে না? এই প্রশ্নটা রইল আমার এই ভিডিওর মাধ্যমে। যেদিন সবগুলো বিরোধী দল ময়দানে নেমে আপনার এই কাজটা করতে শুরু করবে, সেই দিন ভারতবর্ষের নির্বাচন কমিশনকে নিয়ে ম্যাচ ফিক্সিং করার বিন্দুমাত্র সুযোগ বিজেপি পাবে না। আর ম্যাচ ফিক্সিং করার সুযোগ যদি না পায়, বিজেপি কোনো নির্বাচনে জিততে পারে, এটা বিজেপির কোনো কর্মীও এখন আর বিশ্বাস করে না। আপনাদের কি মনে হয় যে এটা সম্ভব হবে? এই ম্যাচ ফিক্সিং, রাহুল গান্ধীর কথাকে বিশ্বাস করে যদি ম্যাচ ফিক্সিং এর কথাও যদি বলি, তাহলে সেটাকে বন্ধ করা সম্ভব হবে? কমেন্ট বক্সটা রইল আপনাদের জন্য, কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন, কারণ এরকম ব্যতিক্রমী আলোচনাগুলো অন্য কোথাও পাবেন না। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।